মাননীয় প্রধানমন্ত্রীর চরণের ধুলো আমি পাই না। বেগম জিয়া, এদের সময় মহান মুক্তিযুদ্ধের চেতনা তছনছ হয়েছে। আপনার অর্থ দিয়ে পলিটিক্সের 12টা বাজাইছে তারাই। এই প্রেসিডেন্ট 3টা কারণে অপরাধী। আসসালামু আলাইকুম, আমি নোমান বলছি। স্বাগতম আপনাকে নোমানি নামায়। আজ আমরা কথা বলবো বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত, সমালোচিত ও বিতর্কিত ব্যক্তি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে, যার রাজনৈতিক জীবনের দিকে তাকালে দেশপ্রেমের চাইতে চাটুকারিতাই সবচেয়ে বেশি ফুটে ওঠে। ক্ষমতা বা পাওয়ারের খুব কাছে থাকার নেশায় তিনি বিভিন্ন সময় এমন সব মন্তব্য করেছেন যা একজন সচেতন নাগরিককে মারাত্মকভাবে লজ্জিত করে। কখনো ইতিহাসের বিকৃতি ঘটিয়েছেন, অথবা কখনো নিজের দেয়া বক্তব্যের উল্টো পিঠে হেঁটেছেন একমাত্র পদ ও পদবি টিকিয়ে রাখার জন্য। আজকের এই ভিডিওতে আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব কিভাবে তিনি বারবার নিজের অবস্থান পরিবর্তন করেছেন এবং নির্দিষ্ট একটি পরিবারের আজ্ঞাবহ হিসেবে কাজ করেছেন। তো চলুন পর্দার আড়ালের সেসব রাজনীতির অধ্যায়গুলো জেনে নেওয়া যাক। বর্তমান সময়ে বাংলাদেশের সর্বোচ্চ আসন রাষ্ট্রপতির আসনে বসে থাকা জনাব শাহাবুদ্দিন চুপ্পু 2011 সাল থেকে 2016 সাল পর্যন্ত দুর্নীতি দমন কমিশন দুদকের কমিশনার ছিলেন। আর এই দুদকের কমিশনার থাকা অবস্থায় নিরপেক্ষতার সকল সীমা তিনি তখন লঙ্ঘন করেছিলেন। 2012 সালে পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের গুরুতর দুর্নীতির অভিযোগকে কোনো প্রকার তোয়াক্কা না করে তিনি তৎকালীন আওয়ামী লীগ সরকারের পক্ষ হয়ে ওকালতি করেছিলেন। মূলত নিরপেক্ষ তদন্তকে পাশ কাটিয়ে সেদিন তিনি আওয়ামী সরকারের রক্ষাকবচ হিসেবে কাজ করেছিলেন। আর তারই প্রতিদান হিসেবে 2023 সালে এই রাষ্ট্রপতির আসন তাকে পুরস্কার হিসেবে দেওয়া হয়। দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিনকে শপথ পড়ান জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। 2017 সালে যখন এসালাম গ্রুপ গায়ের জোরে ইসলামী ব্যাংককে দখল করে নেয়, তখন এই শাহাবুদ্দিন চুপ্পুকেই সরকারের পক্ষ থেকে ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যানের পদে বসানো হয়। 2022 সাল পর্যন্ত তার এই দায়িত্বকালীন অবস্থায় ব্যাংকের হাজার হাজার কোটি টাকা যে লুটপাটের মহোৎসব চলছিল। দেশের অন্তত 7টি বাণিজ্যিক ব্যাংকের নিয়ন্ত্রণ ছিল এসালাম গ্রুপের হাতে। মাত্র 7 বছরে ইসলামী ব্যাংক থেকে গ্রুপটি হাতিয়ে নিয়েছে প্রায় 1,18,000 কোটি টাকা। সেই সময় তার এই নীরব ভূমিকা বলে দেয় তিনি আমানতদারদের স্বার্থের চাইতে লুটেরা গোষ্ঠীর স্বার্থ বাস্তবায়ন করাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। আজ আমরা আপনাদেরকে দেখাবো শাহাবুদ্দিন চুপ্পু ফ্যাসিস্ট সরকারকে খুশি করে তাদের কাছ থেকে পুরস্কার হিসেবে পাওয়া রাষ্ট্রপতির আসনে বসে ইতিহাসকে কিভাবে এক পেশে ব্যাখ্যা করছিলেন। কিন্তু 75-এর পর অবৈধ সামরিক সরকার এই বিচার প্রক্রিয়া বন্ধ করে দিয়েছিল। এক সময় এরশাদের হাত ধরে জিয়াউর রহমান, জিয়াউর রহমানের হাত ধরে তার বেগম জিয়া, এদের সময় মহান মুক্তিযুদ্ধের চেতনা তছনছ হয়েছে। এই ভিডিওটি প্রমাণ করে মানুষের পদ ও পদবি যতই পরিবর্তন হোক না কেন, তাদের মানসিকতা সহজে পরিবর্তন হয় না। একজন রাষ্ট্রপতি যেখানে পুরো জাতির ঐক্যের প্রতীক হওয়ার কথা ছিল, সেখানে তিনি নির্দিষ্ট একটি দলের এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত ছিলেন। 75 পরবর্তী সকল সরকারকে আক্রমণ করলেও রাষ্ট্রপতি চুপ্পু এই কথা ভুলে গিয়েছিলেন যে একটি গণতান্ত্রিক দেশে ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা পোষণ করাই সবচেয়ে বড় পরিচয়। আর জনগণের টাকায় চলা এই রাষ্ট্রপতির আসনে বসে এমন পক্ষপাতমূলক বক্তব্য নৈতিকভাবে কতটুকু গ্রহণযোগ্য? সুতরাং সময় এসেছে অতীতের বিতর্কিত কর্মকাণ্ড ও বর্তমান সময়ের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলার। একই ব্যক্তি অথচ স্থান কাল পাত্র ভেদে তার ভাষা কিভাবে 180 ডিগ্রি বদলে যায়, 180 ডিগ্রি টান নেয়, এই ভিডিওটি না দেখলে তা বিশ্বাস করা কঠিন। নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়টি গুরুত্ব দিয়ে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1976 সালে রাষ্ট্রপতির সচিবালয়ে প্রথম নারী বিষয়ক দপ্তর প্রতিষ্ঠা করেন। কখনো যাকে অবৈধ বলে গালি দেন, ওই মানুষটাকে ক্ষমতার সমীকরণ মিলে গেলে স্বাধীনতার ঘোষক বলে ঘোষণা করতে তিনি বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করেন না। এই ভিডিওটি আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে জনাব শাহাবুদ্দিন চুপ্পু ওনার কাছে ইতিহাসের সত্যতা নয়, বরং সুবিধাবাদী শেষ কথা। দুদকের কমিশনার হওয়া থেকে নিয়ে রাষ্ট্রপতি হওয়া পর্যন্ত তার প্রতিটি পদক্ষেপে তিনি ক্ষমতার অনুগত থেকেছেন। একদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অবৈধ বলে তার চেতনা তছনছ করার অভিযোগ তুলেছেন। জিয়াউর রহমানের হাত ধরে তার বেগম জিয়া, এদের সময় মহান মুক্তিযুদ্ধের চেতনা তছনছ হয়েছে। আবার অন্য মঞ্চে দাঁড়িয়ে তাকেই শহীদ রাষ্ট্রপতি এবং স্বাধীনতার ঘোষক হিসেবে বন্দনা করছেন।
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আপনারাই বলুন, এ ধরনের দ্বিমুখী নীতি একজন রাষ্ট্রপতির পদমর্যাদাকে কি ধুলোয় মিশিয়ে দেয় না? যার নিজের স্টেটমেন্ট গুলো ঠিক থাকে না, তিনি কিভাবে একটি জাতির সংবিধান ও ঐতিহ্যের অভিভাবক হওয়ার যোগ্যতা রাখেন? যে শাহাবুদ্দিন চুপ্পুর মুখ থেকে বের হচ্ছে অর্থ দিয়ে পলিটিক্সের 12টা বাজিয়েছে তারেক, অর্থ দিয়ে পলিটিক্সের 12টা বাজাইছে তারাই। সেই শাহাবুদ্দিন চুপ্পুকেই তারেক রহমান এখনো রাষ্ট্রপতির সর্বোচ্চ আসনে বসিয়ে রেখেছেন। ইনি সেই শাহাবুদ্দিন চুপ্পু যিনি ইসলামী ব্যাংকে থাকা অবস্থায় ইসলামী ব্যাংক লুটপাট করে নিয়ে গেছিল এসালাম গ্রুপ, কিন্তু তিনি নীরব ভূমিকা পালন করেছিলেন। যিনি দুর্নীতি দমন কমিশনে থাকা অবস্থায় পদ্মা সেতু দুর্নীতি নিয়ে সরকারের পক্ষ অবলম্বন করেছিলেন, তিনি এসে বলতেছেন জিয়াউর রহমান রাজনীতির 12টা বাজিয়ে গেছে। এটা 100% সত্য যে তিনি যে বক্তব্য দিচ্ছেন এটা মোটেও সত্য নয়। এটা শুধু রাজনৈতিক প্রভুদের খুশি করার জন্য তিনি এই বক্তব্যগুলো তখন দিয়েছিলেন। বর্তমান সময়ের প্রেক্ষাপটে তার এই বক্তব্যগুলো শুধু হাস্যকরই নয়, তার পদের অমর্যাদারও শামিল। কি আশ্চর্যের বিষয়, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই মানুষটিকে এখন পর্যন্ত বাংলাদেশের ক্ষমতার সর্বোচ্চ আসনে বসিয়ে রেখেছেন, যে মানুষটি দেশের স্বার্থকে পিছনে রেখে এই মহিলাকে খুশি করার জন্য লেগে থাকতো, যে মহিলা দেশের ইতিহাসকে বিকৃতি করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে কি বলছিল একটু দেখুন। একজন সেনাবাহিনীর কাউকে নিয়ে আসো তাহলে যুদ্ধ যুদ্ধ মনে হবে। তখন জিয়াউর রহমান যেহেতু জনগণের কাছে ধরা ছিল, তখন তাকেই ধরে নিয়ে আসা হয় এবং তাকে দিয়েই ঘোষণাটা পাঠ করতে বলা হয়। সেইভাবেই তাকে ঘোষক বলে তারা প্রচার চালায়। আর সে যে 25শে মার্চ রাত্রে 26শে মার্চ রাত্রে সে যে মানুষ হত্যা করেছে সে কথাটা সবাই ভুলে যায়। আগাগোড়াই পাকিস্তানের দালালি করে আসছে, তার জন্মই তো ওখানে। সে কবে বাংলাদেশের হলো? একটা মেজর ছিল, শেখ মুজিবই তাকে প্রমোশন দিয়ে মেজর জেনারেল করেছিল, আর সেই এই হত্যাকাণ্ডের মূল হোতা ছিল এবং ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল। দেখলেন তো, এই মহিলার পায়ের ধুলা মাথায় নিয়ে ওনার চরণের ধুলো আমি পাই না। রাজনৈতিক স্বার্থ হাসিলের নেশায় সবসময় বুঁদ থাকতেন জনাব রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। শেখ হাসিনা যখন ইতিহাসকে বিকৃত করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে বিষ উগরে দিচ্ছিলেন, তখন এই শাহাবুদ্দিন চুপ্পুরাই সেই সময় শেখ হাসিনার 1 নাম্বার চাটুকারের তালিকায় ছিল। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে একজন ব্যক্তি যার নেত্রীর ভাষা এমন নোংরা ছিল, তাকে এখনো বাংলাদেশের অভিভাবকের আসনে বসিয়ে রাখা হয়েছে। এখন যে ভিডিওটি প্লে করতে যাচ্ছি, সেই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন চাটুকারিতা কত প্রকার ও কি কি, এবং চাটুকারিতার সর্বোচ্চ আসন কোনটি। ওই সর্বোচ্চ আসনও পার করে গিয়েছিলেন আমাদের বর্তমান রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু। গত 3 মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না। তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না। আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল যে উনি কেন আমার সালাম নেন না, না থাক থাক বলে। কিন্তু সেই সময় যে ওনার মনের মধ্যে রাষ্ট্রপতি হিসাবে আমার নাম গ্রথিত হয়ে গেছে, এবং সেজন্যই যে উনি আমার সালাম নেওয়াটা বিব্রতকর মনে করতেন, এটা তো পরে বুঝলাম। আগে তো বুঝতাম উনি আমার পর বিরক্ত। শেখ হাসিনার পায়ের ধুলার অপেক্ষায় থাকতেন তিনি। আপনি চিন্তা করুন, মানুষ নিজেকে চাটুকারিতার কোন পর্যায়ে নিয়ে গেলে এমন কথা তার মুখ থেকে বের হতে পারে। 2024 সালের অক্টোবরে একটি পত্রিকাকে সাক্ষাৎকার দিতে গিয়ে রাষ্ট্রপতি চুপ্পু যে কথাগুলো বলেছিলেন তা পুরো দেশের মধ্যে তোলপাড় সৃষ্টি করে দিয়েছিল। তিনি বলেন, আমি শুনেছি শেখ হাসিনা পদত্যাগ করেছে, কিন্তু আমার কাছে তার পদত্যাগ পত্রের কোনো দালিলিক প্রমাণ নেই, কোনো কাগজও নেই। তিনি এতটুকু বলে ক্ষান্ত হননি, তিনি তার সাথে আরো যোগ করেন যে আমি অনেকবার চেষ্টা করেছি পদত্যাগ পত্রটি খুঁজে পেতে, কিন্তু আমি সফল হইনি। হয়তো তিনি অর্থাৎ শেখ হাসিনা সময় পাননি। আর এই একই ব্যক্তি 5ই আগস্ট রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেন প্রধানমন্ত্রী অর্থাৎ শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং তার পদত্যাগ পত্র তিনিই গ্রহণ করেছেন। আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। আর তার এই দ্বিমুখী কথাবার্তা এবং বিপরীতমুখী অবস্থানকে বাংলাদেশের সবাই রাষ্ট্রপতির শপথ ভঙ্গ হিসেবেই গ্রহণ করেছেন। তার এই দ্বিমুখী আচরণের কারণেই ছাত্র জনতা তার পদত্যাগের জন্য বঙ্গভবন ঘেরাও করেছিল। স্বৈরাচারী খুনি হাসিনার যে আসল পার্টনার বঙ্গভবনে বসে আছে, সেই খুনি শাহাবুদ্দিন চুপ্পু তার অপসারণের দাবিতে
ছাত্র জনতার পক্ষে এখানে হাজির হয়েছি। তাদের যদি দাবি না মানা হয় তাহলে কিন্তু এটি তারাও এই বঙ্গভবনে কিন্তু তারা ঢুকে পড়বে। শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করতে হবে এবং অপসারণ না করা পর্যন্ত তারা কিন্তু এখানে অবস্থান করবেন। এই প্রেসিডেন্ট 3টা কারণে অপরাধী, যার বক্তব্য এই মহান সংসদে আমরা শুনতে পারি না। একটা খুনের বিরুদ্ধেও তিনি শাসক গোষ্ঠীর প্রতিবাদ করেন নাই, সেই খুনে তিনি জাতির সামনে মিথ্যাবাদী হিসাবে সাব্যস্ত হয়েছে। আমরা তার নৈতিক বৈধতা বহু আগে অস্বীকার করেছি। প্রথম কারণ হচ্ছে তিনি সমস্ত খুনের সহযোগী ছিলেন। দ্বিতীয় কারণ ছিল, আপনারা জানেন, আগস্ট মাসের 5 তারিখ 24 সালে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেই ভাষণে তিনি বলেছিলেন তিন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং তিনি তা মঞ্জুর করেছেন। পরবর্তী পর্যায়ে আপনারা দেখেছেন 2টা মিডিয়ার সাথে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি তা অস্বীকার করেছেন, জাতির সামনে মিথ্যাবাদী হিসাবে সাব্যস্ত হয়েছে। 3 নম্বর অপরাধ তিনি করেছেন, তিনি নিজের হাতে অর্ডিন্যান্স সাইন করেছেন। এই জুলাই অভ্যুত্থানের পরে ফেব্রুয়ারির 12 তারিখ নির্বাচন হবে। নির্বাচনের পরে যারা নির্বাচিত হবেন তারা 2টা ক্যাপাসিটিতে নির্বাচিত হবেন। তারা সংস্কার পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত হবে এবং তারা একই সাথে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবে। একই দিনে উভয় শপথ একই ব্যক্তি পড়াবেন। অত্যন্ত দুঃখের বিষয়, সেই শপথ দুটো আমরা নিলেও সরকারি দল নেয়নি। তার প্রথম দায়িত্ব ছিল গেজেট প্রকাশের 30 দিনের ভিতরে সংস্কার পরিষদের অধিবেশন ডাকা। তিনি সেই অধিবেশন ডাকেন নাই। গণভোটে হার পক্ষে ভোট দিয়েছে 70% মানুষ। তিনি 70% জনগণকে, দেশবাসীকে অপমান করেছেন। এখানেও তিনি অপরাধ করেছেন।